হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সায়েন্স সলিউশন বাই ফাহাদ এই চ্যানেলটির পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি গত ক্লাসে যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল আমাদের গতি চ্যাপ্টারের উপর, যেটা আমাদের নতুন এনসিটিভি কর্তৃক প্রণীত যে পদার্থবিজ্ঞান বইটি আছে, ফিজিক্স বইটি আছে, সেটার হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। আর হচ্ছে আমি গত ভিডিওটাতে যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে গতির কিছু ইম্পর্টেন্ট টপিকস, যে টপিকসগুলো আমাদের যদি বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের পরের গতির যে টপিকসগুলো আছে বা গতি নিয়ে যে আরো বিভিন্ন প্রকারের গতি নিয়ে ব্যাখ্যা করা হয়েছে সেটা সম্পর্কেও বলা হয়েছিল। তো ভিউয়ার্স, আজকে আমি সে বিভিন্ন প্রকার গতি, যে ডিফারেন্ট টাইপস অফ মোশনস আছে, সেখান থেকে আজকে আমি অ্যাকচুয়ালি পড়াবো যে কি কি টাইপের মোশন আমাদের অ্যাকচুয়ালি হয়, এবং সেই টাইপগুলোর মধ্যে আজকে আমি দুইটা টাইপ চুজ করেছি। আমি আমি আপনাদের জন্য বোর্ডে এই টাইপ দুটো লিখে রেখেছি। এক নাম্বার যেটা দেখছেন আপনারা, সরল রৈখিক গতি, যেটাকে বলা হয় লিনিয়ার মোশন। হ্যালো ভিউয়ার্স, সো এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সরল রৈখিক গতি, যেটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার মোশন। তো সরল রৈখিক গতি নিয়ে যখন আমরা বলতে যাব তখন আমাদের আসলে জানতে হবে যে কেন এই গতিটাকে আমরা সরল রৈখিক বলছি বা হচ্ছে লিনিয়ার মোশন বলছি। কজ হচ্ছে মোশন ডিফারেন্ট টাইপসের হয়। এখানে আমরা প্রথমে যে মোশনটা লিখেছি সেটা হচ্ছে সরল রেখায় গেলেই কোনো বস্তুকে আমরা সরল রৈখিক মোশন বা সরল রৈখিক গতিতে যাচ্ছে আমরা এটা বলে থাকি। এখন কোনো বস্তু সরল রেখায় গিয়েছে সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি সরল রেখা বলতে আমি কি বুঝাচ্ছি। কারণ কোনো কিছু সরল রেখায় যাচ্ছে বলতে, একটা যদি কোনো তল কল্পনা করি সেটা যদি একদম স্ট্রেইট থাকে এবং সেখানে কোনো আঁকাবাঁকা না থাকে, একদম স্ট্রেট, সেখানে কোনো ধরনের বিচ্যুতি বা আপস এন্ড ডাউনস কিছুই থাকবে না, সেই ধরনের তলগুলোকে আমরা সরল রেখা বলে থাকি। এবং সরল রেখায় গেলেই কোনো বস্তুকে আমরা সরল রৈখিক গতি বলে থাকি। যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে কোনো একটা বল কে আমরা যদি প্রথমে এখান থেকে একদম মিড অরিজিন পয়েন্ট থেকে এখান থেকে ছেড়ে দিই, তখন বলটাকে যদি একদম গড়িয়ে 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 একদম লাস্ট পর্যন্ত যেতে থাকে, সেটা কিন্তু কোনো একটা রাস্তা বা কোনো একটা তলের উপর দিয়ে যাচ্ছে। যে তলটার উপর দিয়ে বলটা যাচ্ছে সেটাকে আমরা বলি সরল রৈখিক তল। এখন কোশ্চেন হচ্ছে যে সরল রৈখিক তলে যদি কোনো একটা বস্তু চলতে থাকে তখন সেটা একটা অবশ্যই গতিপ্রাপ্ত হবে। কজ হচ্ছে আমরা গতি যে জিনিসটা সেটা হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে যখন কোনো কিছু চলতে থাকে তখন হচ্ছে হলো সেটা একটা ঘর্ষণ ক্রিয়েট হয়, এবং এই ঘর্ষণের কারণে সেই জিনিসটা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এই যেমন আমরা যদি একটা বলকে দেখি, এখান থেকে আমি একটা বলকে ফোর্স দিয়ে ছেড়ে দিলে সেটা আস্তে 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 সামনের দিকে রোটেট করতে 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 একদম লাস্ট পর্যন্ত যেতে থাকবে। এই যে বলটা প্রথম থেকে শেষ পর্যন্ত গেল, প্রতিটা সময়ের মধ্যেই বলটার একটা গতি আছে, এবং গতিটা ছিল সরল রৈখিক গতি। কজ হচ্ছে বলটা একটা সরলরেখার মধ্য দিয়ে, একটা লিনিয়ার পাতের মধ্য দিয়ে যাচ্ছিল। এখন আমরা যদি এই সরলরৈখিক গতিটাকে বুঝতে চাই, আমি আরো কিছু এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছি। যেমন ধরুন আপনি ছাদের উপর থেকে, আপনার বাসার যে ছাদ আছে সেখান থেকে একটা বলকে উপর থেকে নিচে ফেলে দিলেন, তো নিশ্চয়ই বলটা বাঁকা কোথাও যাবে না, বলটা সোজা নিচে পড়তে থাকবে। এই যে বলটা সোজা সরল রেখায় কোনো দিকে পড়তে থাকলো, এই সরল রেখায় পড়তে থাকার কারণে এখানে একটা সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি একটু ইন্টারেস্টিং ওয়েতে চিন্তা করি, যে একটা বস্তুকে আমরা প্রথমে একটা তলের উপর দিয়ে ছেড়ে দিলাম, সেটা সরলরেখায় যাচ্ছে, সেটাও সরলরৈখিক গতি। আবার একটা বলকে একদম উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, সেটাও যদি সরলরেখা বরাবর যায়, সেটাকেও আমরা বলতেছি লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি। এখন ঘটনা হচ্ছে যে সরলরেখায় গেলেই কি কোনো বস্তু সরলরৈখিক গতি প্রাপ্ত হয়? হ্যাঁ, এখানে বিষয়টা এমনই যে লিনিয়ার মোশন যে জিনিসগুলো সেগুলো হচ্ছে অবশ্যই সরলরেখায় যাবে, এবং সরলরেখায় যাওয়ার মাধ্যমেই বস্তুগুলো সরল রৈখিক গতি প্রাপ্ত হবে। এখন আমি আরেকটা এক্সাম্পল বোর্ডে এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাস্তার মধ্য দিয়ে, একটা রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। সো গাড়িটা যখন যাচ্ছে তখন হচ্ছে অবশ্যই একটা সরলরেখা বা হচ্ছে একটা লিনিয়ার পথের, একটা রোডের মধ্য দিয়ে গাড়িটা যাচ্ছে। সে যে গাড়িটা যাচ্ছে, গাড়িটা একটা গতি নিয়ে যাচ্ছে, সেই গতিটাকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি। কেননা আমি প্রথমেই বলে রেখেছি যে সরল রেখায় কোনো কিছু যখন যেতে থাকে তখন সেই যাওয়াটাকে বা সেই গতিটাকে, সেই মোশনটাকে আমরা লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি বলে থাকি।
আশা করি আপনাদের সরলরেখিক গতি নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। তো ঘূর্ণন গতি বিষয়টা কি? আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আশেপাশে ঘূর্ণন গতির অনেক এক্সাম্পল আছে, বাট এটার আগে আমাদের বুঝতে হবে ঘূর্ণন গতি অ্যাকচুয়ালি বিষয়টা কি। সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকলেই তাকে বলা হয় ঘূর্ণন গতি। এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু লাগবে এবং সমদূরত্বে হতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু থাকা লাগবে এবং এই বিন্দুটা সমদূরত্বে থেকে ঘুরতে থাকবে, তখনই হচ্ছে ঘূর্ণন গতি জিনিসটা ক্রিয়েট হয়। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যে বস্তুটার কথা কল্পনা করব সেই বস্তুটা যদি ঘূর্ণন গতি দিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই বা ঘূর্ণন গতি সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা যদি কোনো কিছু এক্সাম্পল হিসেবে আমাদের সামনে তুলে রাখতে চাই, সেটা কি হতে পারে? আমাদের সবার মাথার উপরই একটা ফ্যান আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, ফ্যানটা যখন ঘুরতে থাকে তখন ফ্যানের একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, এই পয়েন্টের সাথে তিনটা পাখা অ্যাটাচ করা থাকে। সো এই তিনটা পাখা যখন আমরা ফ্যানের সুইচটা অন করি তখন এই তিনটা পাখা এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তিনটা পাখা সমান দূরত্বে স্থাপন করা হয়। এমনভাবে স্থাপন করা হয় যে নির্দিষ্ট বিন্দুটাও ঘুরতে থাকে, সাথে সাথে এই তিনটি ফ্যানও ঘুরতে থাকে। সো এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ফ্যানটা যে ঘুরছে সম দূরত্বে পাখাগুলোর অবস্থান করে কিন্তু ফ্যানটা ঘুরে যাচ্ছে। তো এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে থেকে ফ্যানটি ঘুরছে, সেই বিষয়টাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। তো এখন একটু যদি আমরা কল্পনা করি যে আমাদের এই ঘূর্ণন গতিটা তো শুধু এই ফ্যানের মধ্যেই সীমাবদ্ধ না, আরেকটা খুব কমন জিনিস আছে আমাদের বাসায়, সেটা হচ্ছে আমাদের দেয়াল ঘড়ি, যেখানে আমরা ক্লকের মুভমেন্টগুলো দেখতে পাই। আমাদের মিনিটের একটা কাঁটা থাকে আর একটা হচ্ছে ঘন্টার একটা কাঁটা থাকে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে একটা পয়েন্টের মধ্যে থেকে কিন্তু এই মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটাটা অ্যাটাচ করা থাকে এবং ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। যেমন আমি এখানে একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছিল 3টা বাজছে, বেলা 3টা বাজে, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে মিনিটের কাঁটাটা একটা জায়গায় এবং আমাদের যে ঘন্টার কাঁটাটা সেটা একটা জায়গায়। তো দুইটা কাঁটাই কিন্তু সমান দূরত্বে অবস্থান করছে এবং পয়েন্ট কিন্তু একটাই। তো যখন দুইটি কাঁটাই সমান দূরত্বে অবস্থান করছে এবং একটা পয়েন্টকে কেন্দ্র করে এই জিনিসটা ঘুরতে থাকবে, একটু পরে যখন 4টা বাজবে তখন কিন্তু এটা একটু দূরে সরে আসবে। মানে এখানের অবস্থানের সাথে সাথে কিন্তু আমাদের কাঁটাগুলোও হচ্ছিল মুভমেন্ট করছে, সেভাবেই একটা নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে বিভিন্ন জায়গায় মুভ করে করে আমাদের সময় সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে যে এখন কয়টা বাজে। তো এই যে ঘোরার যে প্রসেসটা, এই পুরো প্রসেসটার সাথে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত এবং প্রত্যেকটা ক্লক কিন্তু এই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কিন্তু সমান দূরত্বে থেকে থেকে ঘুরছে এবং এই রোটেশনটা হচ্ছে যখন, তখন কিন্তু এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করেই তাদের রোটেশনটা হচ্ছে। যখনই মিনিটের কাঁটা একটু সরছে ঘন্টার কাঁটাও একটু সরছে, মিনিটের কাঁটা একটু সরছে ঘন্টার কাঁটাও একটু সরছে। এই যে সরার যে প্রসেসটা, এটা প্রতিটা সেকেন্ড ধরে 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 কিন্তু আঁকাচ্ছে। এই কারণে আমরা কিন্তু 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এই পুরো প্রসেসটা পুরো সাইকেলটা 24 আওয়ারে কমপ্লিট হয়। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমাদের ঘূর্ণন গতি বা সার্কুলার মোশনের। তো আমরা যদি সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি বুঝতে চাই তখন কিন্তু আমাদের এই এক্সাম্পলটাও মাথার মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে সুন্দর এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, সেটা হচ্ছে আমাদের যে পৃথিবীর উপরে চাঁদ আছে। সো চাঁদ কিন্তু পৃথিবীর একটা উপগ্রহ, আমরা জানি। সো চাঁদের আলো আমাদের পৃথিবীতে পৌঁছে, কিন্তু কখনো কি আমরা দেখেছি যে চাঁদ হচ্ছে পৃথিবীর উপর পড়ে যাচ্ছে? এটা কিন্তু কখনোই হয় না। বা হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, বাট কখনো কি আমরা দেখেছি যে পৃথিবী সূর্যের মধ্যে পড়ে গেছে? এটা কি কখনো সম্ভব? এটা একটা ইম্পসিবল জিনিস। বাট পৃথিবী এবং সূর্য কিন্তু নিজ নিজ কক্ষপথে একটা গ্যালাক্সির মধ্যে ঘুরছে। এই যে ঘূর্ণনটা, এই রোটেশনটা, এই সার্কুলার যে একটা পথ তারা হচ্ছে অনুসরণ করে ঘুরছে, এটাও কিন্তু ঘূর্ণন গতির একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। সো আমরা যদি এই এক্সাম্পলগুলো খেয়াল করি, প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিস খুবই কমন। একটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে,
আরেকটা হচ্ছে সম দূরত্বে থেকে ঘুরতে থাকবে। এজন্যই আমরা যদি বলি যে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এবং সম দূরত্ব থেকে ঘুরতে থাকলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের ক্লাসে যে দুইটি টপিক ছিল, একটা হচ্ছে সরলরৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, এই দুইটি টপিক সম্পর্কে আইডিয়া খুবই পরিষ্কার হয়েছে। এবং আমি চেষ্টা করেছি যত ধরনের এক্সাম্পলগুলো আছে আমাদের আশেপাশে সবগুলো এক্সাম্পল দিয়ে এই দুইটি গতিকে বোঝানোর জন্য। এবং আপনারা যদি ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, আমি ইনশাল্লাহ এর পরবর্তী যে আমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত নিউ কারিকুলামের যে বইটি আছে ফিজিক্সের ক্লাস 9-10-এর নবম দশম শ্রেণীর যারা আমরা আছি স্টুডেন্টসরা, তাদের কাছে আমি অবশ্যই চেষ্টা করব যে এই গতি সম্পর্কিত আরও যে সামনে আরও বিভিন্ন ধরনের গতি আছে, ডিফারেন্ট টাইপস অফ মোশন আছে, সেগুলোও ব্যাখ্যা করার। আমি এই ক্লাসগুলো সায়েন্স সলিউশন বাই ফাহাদ এই চ্যানেলটার মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিওগুলো সম্পর্কে দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং পেশেন্স। ইনশাল্লাহ সি ইউ সুন।